সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা ভালোই আছো। আজকে আমি তোমাদের সোশ্যাল সায়েন্সের একটা টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যোগান বিধি। সাউন্ড ক্লিয়ার কিনা, ঠিকমতো দেখা যাচ্ছে কিনা তোমরা কমেন্টে একটু জানাও, এবং কোনো সমস্যা হলে কমেন্টে লিখে জানাও, সেটা সলভ করার চেষ্টা করব। তো আমি আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যোগান বিধি। যোগান বিধিটা হচ্ছে এরকম, যোগান বিধি আমরা আগে বলছিলাম বিধি মানে কি? নিয়ম। অর্থাৎ অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়ে, আর দাম কমলে যোগান কমে, তা যে বিধির সাহায্যে ব্যাখ্যা করা হয় সেটাকে বলা হয় যোগান বিধি। এখন এই যোগান বিধিটা আমরা একটা সূচি এবং রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করব। সূচিটা হচ্ছে এরকম, এদিক দিয়ে আমরা দিলাম দ্রব্যের দাম, দামটা প্রকাশ করলাম পি দ্বারা, আর এদিক দিয়ে হচ্ছে যোগান, দ্রব্যের যোগান, যোগানকে প্রকাশ করলাম কিউ দ্বারা। যে দাম যখন ধরে নিলাম 1 টাকা, তখন যোগানের পরিমাণ ছিল 2 একক। এটাকে আমরা একক হিসেবে বিবেচনা করি, এটাকে আমরা টাকা হিসেবে ধরি। দাম যখন 2 টাকা, তখন যোগান হচ্ছে 4 একক। দাম বৃদ্ধি পেয়ে 3 টাকা হলো, যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়ে হলো 6 একক। অর্থাৎ কি আছে, আমরা জানি যে যোগান বিধিতে কি হয়, যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে দাম বাড়লে যোগান বাড়ে, আর দাম কমলে যোগান কমে। তাহলে এই সূচিতে কি হচ্ছে, যে দাম যখন 1 টাকা, তখন যোগানের পরিমাণ হচ্ছে 2 একক। দাম বৃদ্ধি পেয়ে 2 টাকা হলে যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়ে 4 একক হয়। দাম বৃদ্ধি পেয়ে 3 টাকা হলে যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়ে 6 একক হয়। অর্থাৎ দাম যতই বাড়তেছে যোগানের পরিমাণ ততই বাড়তেছে। এই জন্য এই বিধিকে বলা হয় যোগান বিধি। এখন আবার যদি আমরা বিপরীত দিক থেকে যাই, দাম যদি কি হয়, হ্রাস পায়, তাহলে যোগান হ্রাস পায়। কারণ প্রাথমিক দাম যদি ধরি 3 টাকা, তাহলে যোগানের পরিমাণ হচ্ছে 6 একক। দাম হ্রাস পেয়ে 2 একক হলে যোগানের পরিমাণ কমে হয় 4 একক। দাম আরো কমে যখন 1 টাকা হয়, তখন যোগানের পরিমাণ কমে হয় 2 একক। এইভাবে দাম যতই কমতেছে যোগান ততই কমতেছে। এই দামের সাথে যোগানের যে এই সমমুখী সম্পর্কটা যে রেখাচিত্রের সাহায্যে, সূচির সাহায্যে ব্যাখ্যা করা হলো, সেটা হচ্ছে একটা যোগান বিধি। এখন এই সূচিটাকে আমরা একটা রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করব। এটা আমরা মুছে দেই। লিখে রাখি যোগান বিধি, যোগান বিধি। রেখাচিত্রটা হচ্ছে এরকম, এদিকটা হচ্ছে যোগান আর এদিকটা হচ্ছে দাম। এটা হচ্ছে একটা যোগান রেখা, এসএস। যোগান রেখা ঊর্ধ্বগামী হয়, কারণ হচ্ছে দামের সাথে যোগানের সম্পর্কটা হচ্ছে সমমুখী। অর্থাৎ দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে। আর চাহিদা রেখাটা কি ছিল? চাহিদা রেখাটা ছিল নিম্নগামী, কারণ হচ্ছে দামের সাথে চাহিদার সম্পর্কটা ছিল বিপরীতমুখী। অর্থাৎ দাম বাড়লে যোগান কমে, দাম বাড়লে চাহিদা কমে, এবং দাম যদি কমে তাহলে চাহিদা বাড়ে, যার জন্য চাহিদা রেখাটা ছিল নিম্নগামী। আর দামের সাথে যোগানের সম্পর্কটা হচ্ছে সমমুখী, অর্থাৎ দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে। এই জন্য যোগান রেখাটা হয় ঊর্ধ্বগামী। এখন এসএস ঊর্ধ্বগামী যোগান রেখায় আমরা নির্দেশ করি, এটা একটা দাম, এটা দিলাম P1, এটা হচ্ছে Q1। এই বিন্দুটার নাম হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে আরেকটা বিন্দু। এখানে হচ্ছে দাম বৃদ্ধি পেয়ে হলো P2, যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়ে হলো OQ, যা P বিন্দু দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কি দাঁড়াচ্ছে, যে এই এসএস ঊর্ধ্বগামী যোগান রেখায় দাম যখন OP1, তখন যোগানের পরিমাণ হচ্ছে OQ1। দাম বৃদ্ধি পেয়ে OP2 হলে যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়ে OQ2 হয়, যা B বিন্দু দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ কি দাঁড়াচ্ছে, যে এই এসএস ঊর্ধ্বগামী যোগান রেখায় দামের সাথে যোগানের সম্পর্কটা কি সমমুখী, অর্থাৎ দাম বাড়লে যোগান বাড়ে। আবার যদি আমরা বিপরীত দিক থেকে আসি, তাহলে প্রাথমিক দাম যদি হয় OP2, প্রাথমিক যোগানের পরিমাণ হচ্ছে OQ2, যা B বিন্দু দ্বারা প্রকাশ করা হয়। এবার দাম কমে OP1 হলে যোগানের পরিমাণ কমে হয় OQ1, যা A বিন্দু দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এবার কি দাঁড়াচ্ছে, যে এবার দাম কমতেছে, পাশাপাশি যোগানও
কমতেছে, আর এদিক থেকে যদি যাই তাহলে দাম বাড়তেছে, আবার এদিকে যোগান বাড়তেছে। তাহলে কি দাঁড়াচ্ছে, দামের সাথে যোগানের সম্পর্কটা সমমুখী, অর্থাৎ দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে। এই যে বিধিটা, এটা যে রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করলাম সেটাই হচ্ছে যোগান বিধি। তো আমরা যোগান বিধিটা জানলাম, আমরা এর আগে চাহিদা বিধিটা জানছিলাম, যোগান বিধিটা বাকি ছিল, যোগান বিধিটা আলোচনা করব। তোমাদের যদি কোনো কারো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবা, আমরা সেটা এই ক্লাসে অথবা পরবর্তী ক্লাসে সেটা পুনরায় আবার আলোচনা করার চেষ্টা করব। এখন যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে স্থিতিস্থাপক। স্থিতিস্থাপকতা মূলত পদার্থবিদ্যার বিষয়। পদার্থবিদ্যায় বলা হয় যে কোনো দ্রব্যকে যদি চাপ প্রয়োগ করা হয় বা বল প্রয়োগ করা হয়, তাহলে বস্তুটির যদি আকার আকৃতি বা অবস্থার পরিবর্তন হয়, তাহলে সেই বস্তুগুলোকে বলা হয় স্থিতিস্থাপক দ্রব্য। আর যে বস্তুগুলোকে চাপ প্রয়োগ করলে, বল প্রয়োগ করলে তার আকার আকৃতি বা অবস্থার কোনো পরিবর্তন হয় না, সেই দ্রব্যগুলোকে বলা হয় অস্থিতিস্থাপক দ্রব্য। যেমন লোহা যদিও একটা কঠিন পদার্থ, কিন্তু লোহাকে যদি আমরা চাপ প্রয়োগ করি তাহলে লোহার কিন্তু অবস্থার পরিবর্তন হয়, অর্থাৎ চাপ দিলে লোহাকে কিন্তু আকৃতিতে ছোটও করা যাবে, আবার আকৃতিতে বড়ও করা যাবে, অর্থাৎ যে কোনো শেপেই তাকে রূপান্তর করা যাবে। তাহলে লোহা কঠিন পদার্থ হলেও লোহা কিন্তু একটা স্থিতিস্থাপক দ্রব্য। আবার একইভাবে রাবারকে যদি আমরা টান দিই তাহলে লম্বা হবে, আবার ছেড়ে দিলে কি হবে, সংকুচিত হবে। রাবারও হচ্ছে একটা স্থিতিস্থাপক দ্রব্য। এটা হচ্ছে পদার্থবিদ্যার ভাষায়। পদার্থবিদ্যার ভাষায় স্থিতিস্থাপকতা হচ্ছে যে কোনো কিছু যদি আমরা চাপ প্রয়োগ করি বা বল প্রয়োগ করি, তাহলে যদি বস্তুটির আকার আকৃতি বা অবস্থার পরিবর্তন হয় তাহলে সেটাকে বলি আমরা স্থিতিস্থাপক দ্রব্য। আর যদি আকার আকৃতি বা অবস্থার পরিবর্তন না হয় তাহলে সেটাকে বলা হয় অস্থিতিস্থাপক দ্রব্য। এটা হচ্ছে পদার্থবিদ্যার ভাষা। তাহলে বলটা হচ্ছে মূলত পদার্থবিদ্যার বিষয়। অর্থনীতি তো আর নিজস্ব বল নেই, অর্থনীতি কি আছে, সেটা হচ্ছে প্রাইস। তাহলে অর্থনীতিতে স্থিতিস্থাপকতা বলতে কি বোঝায়? অর্থনীতিতে স্থিতিস্থাপকতা বলতে বোঝায় যে কোনো দ্রব্যের দামের পরিবর্তনের ফলে যে দ্রব্যটির চাহিদার পরিবর্তন হয়, তাহলে সেই দ্রব্যগুলোকে বলি আমরা স্থিতিস্থাপক দ্রব্য। আর দামের পরিবর্তনের ফলে দ্রব্যটির যদি চাহিদার পরিবর্তন না হয় বা হলেও খুব সামান্য পরিবর্তন হয়, তাহলে সেই দ্রব্যগুলোকে বলি আমরা অস্থিতিস্থাপক দ্রব্য। তাহলে স্থিতিস্থাপকতার সূত্রটা হচ্ছে এরকম, স্থিতিস্থাপকতা সমান স্থিতিস্থাপকতা ইংরেজিতে যেটাকে বলি আমরা ইলাস্টিসিটি অফ প্রাইস, এটার সূত্রটা হচ্ছে এরকম যে ডেল কিউ বাই ডেল পি ইনটু পি বাই, এটা হচ্ছে স্থিতিস্থাপকতার সূত্র। ইলাস্টিসিটি অফ প্রাইস, এখানে ইলাস্টিসিটি অফ প্রাইস এটা দ্বারা বোঝায় দামের স্থিতিস্থাপকতা, দামের স্থিতিস্থাপকতা, আর এই ডেল কিউটা হচ্ছে এখানে চাহিদার পরিবর্তন, এটা হচ্ছে চাহিদার পরিবর্তন, আর এখানে ডেল পিটা হচ্ছে দামের পরিবর্তন, দামের পরিবর্তন, আর এই পিটা হচ্ছে এখানে প্রাথমিক দাম, এটা হচ্ছে প্রাথমিক দাম, আর এই কিউটা হচ্ছে প্রাথমিক চাহিদা, কিউটা হচ্ছে প্রাথমিক চাহিদা। এটা হচ্ছে অর্থনীতিতে স্থিতিস্থাপকতার সূত্র। তোমরা দেখো যে লেখাগুলো দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, কমেন্টে একটু জানাও, নাহলে আমি বুঝতে পারতেছি না যে আসলে ক্লাসটা সঠিকভাবে তোমাদের ডেলিভারি হচ্ছে কিনা, একটু তোমরা কমেন্টে জানাও। তো ইলাস্টিসিটি অফ প্রাইসের সূত্রটা হচ্ছে এরকম যে ডেল কিউ বাই ডেল পি ইনটু পি বাই কিউ। এখানে ইলাস্টিসিটি অফ প্রাইস হচ্ছে দামের স্থিতিস্থাপকতা, আর ডেল কিউ হচ্ছে চাহিদার পরিবর্তন, আর ডেল পিটা হচ্ছে দামের পরিবর্তন, পি হচ্ছে প্রাথমিক দাম, আর কিউ হচ্ছে প্রাথমিক চাহিদা। এটা হচ্ছে স্থিতিস্থাপকতা। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে, যে সংজ্ঞাটা হচ্ছে যে কোনো দ্রব্যের দামের পরিবর্তনের ফলে যদি চাহিদার পরিবর্তন হয় তাহলে সেই দ্রব্যগুলোকে বলি আমরা স্থিতিস্থাপক দ্রব্য, আর দামের পরিবর্তনের ফলে যদি চাহিদার কোনো পরিবর্তন না হয় বা হলেও খুব সামান্য পরিবর্তন হয় সেই দ্রব্যগুলোকে বলি আমরা অস্থিতিস্থাপক দ্রব্য। তাহলে এই স্থিতিস্থাপকতার আবার কিছু প্রকারভেদ আছে, সেই প্রকারভেদগুলো নিয়ে আমরা আলোচনা করব। স্থিতিস্থাপকতার প্রকারভেদগুলো হচ্ছে, একটাকে বলি আমরা এককের সমান স্থিতিস্থাপকতা, এটাকে বলি আমরা এককের সমান স্থিতিস্থাপকতা, এককের সমান স্থিতিস্থাপকতা। দুই নম্বরকে বলি আমরা এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা, এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা।
এটাকে আমরা বলতে পারি এককের সমান যেটা সেটা হচ্ছে ইলাস্টিসিটি অফ প্রাইস সমান 1, আর এককের চেয়ে বেশি যেটা সেটা হচ্ছে ইলাস্টিসিটি অফ প্রাইস ইজ গ্রেটার দ্যান 1, আর 3 নাম্বার হচ্ছে এককের চেয়ে কম স্থিতিস্থাপকতা। এককের চেয়ে কম স্থিতিস্থাপকতা যেটাকে বলি ইলাস্টিসিটি অফ প্রাইস ইজ লেস দ্যান 1। 4 নাম্বার হচ্ছে যে শূন্য স্থিতিস্থাপকতা। এটাকে আবার আমরা বলি সম্পূর্ণ অস্থিতিস্থাপকতা। শূন্য স্থিতিস্থাপকতার ক্ষেত্রে এটাকে বলি আমরা ইলাস্টিসিটি অফ প্রাইস ইকুয়াল 0। 5 নাম্বার হচ্ছে অসীম স্থিতিস্থাপকতা। এটা ইলাস্টিসিটি অফ প্রাইস হচ্ছে ইনফিনিটি অর্থাৎ অসীম। এটাকে আমরা বলতে পারি সম্পূর্ণ স্থিতিস্থাপক দ্রব্য। তাহলে শূন্য যেটা সেটাকে আমরা বলি সম্পূর্ণ অস্থিতিস্থাপক দ্রব্য, আর যেটা অসীম সেটাকে বলি আমরা আরেকটা নাম যে সম্পূর্ণ স্থিতিস্থাপক দ্রব্য। তাহলে স্থিতিস্থাপকতার ভিত্তিতে আমরা স্থিতিস্থাপকতাকে 5টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এককের সমান স্থিতিস্থাপকতা যেটা ইলাস্টিসিটি অফ প্রাইস হচ্ছে 1, আর 2 হচ্ছে এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা যেটা ইলাস্টিসিটি অফ প্রাইস ইজ গ্রেটার দ্যান 1। 3 নাম্বার হচ্ছে এককের চেয়ে কম স্থিতিস্থাপকতা যেটা ইলাস্টিসিটি অফ প্রাইস লেস দ্যান 1। 4 নাম্বার হচ্ছে শূন্য স্থিতিস্থাপকতা ইলাস্টিসিটি অফ প্রাইস ইকুয়াল 0। 5 নাম্বার হচ্ছে অসীম স্থিতিস্থাপকতা যেটা ইলাস্টিসিটি অফ প্রাইস হচ্ছে ইনফিনিটি। এই প্রত্যেকটিরই আমরা আলাদা আলাদা সংজ্ঞা আছে এবং চিত্র আছে, সেই ব্যাখ্যায় আমরা এখন যাব। এককের সমান স্থিতিস্থাপকতা কোনটা বলি আমরা জানি কোন দ্রব্যের দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন হয়। তাহলে দামের পরিবর্তন যে হারে হয় চাহিদার পরিবর্তন যদি ঠিক সেই একই হারে হয় সেটাকে বলি আমরা এককের সমান স্থিতিস্থাপকতা। অর্থাৎ দামের পরিবর্তন এবং চাহিদার পরিবর্তন দুইটা পরস্পর সমান হতে হবে। এই দুইটা যদি পরস্পর সমান হয় তাহলে সেটাকে বলি আমরা এককের সমান স্থিতিস্থাপকতা। আরেকটা হচ্ছে এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা। এটা হচ্ছে যে দামের পরিবর্তনের হারের চেয়ে যদি চাহিদার পরিবর্তনের হার বেশি হয় তাহলে সেটাকে বলি আমরা এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা। অর্থাৎ দাম যে হারে পরিবর্তিত হবে চাহিদা যদি তার চেয়ে বেশি হারে পরিবর্তিত হয় সেটাকে বলি আমরা এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা। 3 নাম্বার হচ্ছে এককের চেয়ে কম স্থিতিস্থাপকতা যেটা ইলাস্টিসিটি অফ প্রাইস ইজ লেস দ্যান 1। অর্থাৎ দামের যে হারে পরিবর্তিত হয় চাহিদা যদি তার চেয়ে কম হারে পরিবর্তিত হয় তাহলে সেটাকে বলি আমরা এককের চেয়ে কম স্থিতিস্থাপকতা। আরেকটা হচ্ছে শূন্য স্থিতিস্থাপকতা। শূন্য স্থিতিস্থাপকতাটা হচ্ছে এটা যে দামের পরিবর্তনের ফলেও যদি চাহিদার কোনো পরিবর্তন না হয় সেটাকে বলা হয় শূন্য স্থিতিস্থাপকতা। দামের পরিবর্তন হবে কিন্তু চাহিদার কোনো পরিবর্তন হবে না। আরেকটা হচ্ছে অসীম স্থিতিস্থাপকতা। অসীম স্থিতিস্থাপকতা কোনটা? যে দামের পরিবর্তন ছাড়াই যদি চাহিদার ব্যাপক পরিবর্তন হয় তাহলে সেটাকে বলি আমরা অসীম স্থিতিস্থাপকতা। এখন আমরা এই প্রত্যেকটার একটু চিত্রের সাহায্যে ব্যাখ্যা করি। প্রথমে যেটা করবো সেটা হচ্ছে এককের সমান স্থিতিস্থাপকতা। এককের সমান স্থিতিস্থাপকতা এটা হচ্ছে এরকম। এদিকে হচ্ছে চাহিদা আর এদিকে হচ্ছে প্রাইস দাম। স্থিতিস্থাপকতাটা এটা হচ্ছে একটা ডিমান্ড কার্ভ চাহিদার একটা। আমরা ধরে নিলাম এটা হচ্ছে একটা দাম, এই দামটা হচ্ছে P1, এটা হচ্ছে Q1। এটা হচ্ছে দাম হ্রাস পাবে, দাম যদি কমে তাহলে আমরা জানি চাহিদা বাড়ে। দাম কমে হলো P2, চাহিদার পরিমাণ বৃদ্ধি হয়ে হলো Q2। এটা হচ্ছে A বিন্দু, এটা হচ্ছে A। তাহলে চিত্রে DD হচ্ছে একটি নিম্নগামী চাহিদা রেখা। দাম যখন OP1 তখন চাহিদার পরিমাণ হচ্ছে OQ1 যা A বিন্দু দ্বারা প্রকাশ করা হয়। এবার দাম কমে OP2 হলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে OQ2 হয় যা B বিন্দু দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে দামের পরিবর্তন হচ্ছে কতটুকু? এখান থেকে এটুকু। আর চাহিদার পরিবর্তন হচ্ছে এখান থেকে এটুকু। অর্থাৎ এতটুকু দাম কমছে, ফলশ্রুতিতে এই Q1 থেকে Q2 পরিমাণ চাহিদা বাড়ছে। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে? সূত্রটা আমার কি ছিল? যে ইলাস্টিসিটি অফ প্রাইস সমান ছিল del Q by del P into P by Q, যেটার মান হবে এককের সমান, সেটাকে বলি আমরা এককের সমান স্থিতিস্থাপকতা হচ্ছে P। তাহলে এখানে আমাদের del P কতটুকু? এখানে হচ্ছে del P হচ্ছে P1 P2। অর্থাৎ এখানে দামের পরিবর্তন হচ্ছে P1 থেকে P2।
ফলশ্রুতিতে চাহিদা বাড়ছে। কতটুকু চাহিদা বাড়ছে? Q1 থেকে Q2, Q1 থেকে Q2, অর্থাৎ দাম কমছে P1 থেকে P2 এবং চাহিদা বাড়ছে Q1 থেকে Q2। তাহলে এখানে এই P1 থেকে P2 এর দূরত্ব আর Q1 থেকে Q2 এর দূরত্ব দুটো কি পরস্পর সমান, অর্থাৎ ডেল P সমান হচ্ছে ডেল Q। অর্থাৎ যতটুকু দামের পরিবর্তন হয়েছে ঠিক সমপরিমাণ চাহিদার পরিবর্তন হয়েছে। আমাদের সংজ্ঞাটাও কি ছিল যে দাম যে হারে পরিবর্তিত হয়, চাহিদা যদি ঠিক সেই একই হারে পরিবর্তিত হয় তাহলে সেটাকে বলা হয় এককের সমান স্থিতিস্থাপক। তাহলে এখানে দামের পরিবর্তন হয়েছে P1 থেকে P2, চাহিদার পরিবর্তন হয়েছে Q1 থেকে Q2। তার মানে এখানে ডেল P সমান হচ্ছে ডেল Q, অর্থাৎ দামের পরিবর্তন আর চাহিদার পরিবর্তন, অর্থাৎ দাম যে ঠিক সমান পরিবর্তন হয়েছে, যার জন্য এটা ইলাস্টিসিটি অফ প্রাইস হচ্ছে এককের সমান। তাহলে আমরা পাইলাম এটা এককের সমান স্থিতিস্থাপক। এবার আমরা আলোচনা করব এককের চেয়ে বেশি স্থিতিস্থাপক। এটা আমরা একটু বসে দিই। এবার হচ্ছে এককের চেয়ে বেশি স্থিতিস্থাপক। এটা ইলাস্টিসিটি অফ প্রাইস হবে গ্রেটার দেন 1। এককের চেয়ে বেশি স্থিতিস্থাপক। তাহলে এটা সংজ্ঞাটা হচ্ছে যে দাম যে হারে পরিবর্তিত হবে, চাহিদা যদি তার চেয়ে বেশি হারে পরিবর্তিত হয় তাহলে সেটাকে বলা হয় এককের চেয়ে বেশি স্থিতিস্থাপক। তাহলে এটা চিত্রটা হচ্ছে এরকম। জিরো কি বলি হচ্ছে চাহিদা, এটা হচ্ছে প্রাইস, দাম, এটা হচ্ছে একটা ডিমান্ড কার্ভ, চাহিদা রেখা। এই চাহিদা রেখাটা একটু ফ্ল্যাট হয়েছে। এখানে কি হচ্ছে, এটা একটা দাম দিলাম P1, এটা একটা চাহিদা দিলাম Q1, বিন্দুটার নাম দিলাম A বিন্দু। এবার দাম কিছুটা কমলো, দাম কমলে চাহিদা বাড়ে। তাহলে দাম কমে হলো P2, চাহিদা বাইরে হলো Q2। এই বিন্দুটার নাম দিলাম কি বিন্দু? B বিন্দু। তাহলে এটার ইলাস্টিসিটি অফ প্রাইস হচ্ছে গ্রেটার দেন 1। কিভাবে গ্রেটার দেন 1 হলো? তাহলে এখানে DD হচ্ছে কি নিম্নগামী চাহিদা রেখা। দাম যখন OP1 তখন চাহিদার পরিমাণ হচ্ছে OQ1, যা A বিন্দু দ্বারা প্রকাশ করা হয়। এবার দাম কমে OP2 হলো, চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে OQ2 হলো, যা B বিন্দু দ্বারা প্রকাশ করা হয়। এখানে দামের পরিবর্তন হচ্ছে কতটুকু? ডেল P। দামের পরিবর্তন হচ্ছে এই P1 থেকে P2, কারণ প্রাথমিক দাম ছিল OP1, দাম কমে হয়েছে OP2। তাহলে কতটুকু দাম কমছে? P1 থেকে P2, এইটুকু দাম কমছে। ফলশ্রুতিতে চাহিদা বাড়ছে। প্রাথমিক চাহিদা ছিল OQ1, চাহিদা বৃদ্ধি পেয়ে হয়েছে OQ2। তাহলে কতটুকু চাহিদা বাড়ছে? এখান থেকে এখানে। তাহলে ডেল Q হচ্ছে Q1 থেকে Q2। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে যে দামের যতটুকু পরিবর্তন হয়েছে, চাহিদার পরিবর্তন তার চেয়ে বেশি হয়েছে। আর সংজ্ঞাটাও আমার তাই ছিল যে দাম যে হারে পরিবর্তিত হবে, চাহিদা যদি তার চেয়ে বেশি হারে পরিবর্তিত হয় তাহলে সেটাকে বলা হয় এককের চেয়ে বেশি স্থিতিস্থাপক। তাহলে এখানে ডেল P is less than ডেল Q। তাহলে এখানে দামের পরিবর্তন কম হয়েছে, চাহিদার পরিবর্তন বেশি হয়েছে, যার ফলশ্রুতিতে ইলাস্টিসিটি অফ প্রাইস হচ্ছে 1। এটার মধ্যে একটা সূত্র আছে, সূত্র দিয়ে আমরা প্রমাণ করে দেখাতে পারি। আমাদের সূত্রটা ছিল এরকম, ইলাস্টিসিটি অফ প্রাইস সমান ডেল Q বাই ডেল P ইনটু P বাই Q। তাহলে এই Q এর মান যদি বেশি হয়, P এর মান যদি ছোট হয়, তাহলে বড় সংখ্যাকে ছোট সংখ্যা দ্বারা যদি ভাগ করি তাহলে অবশ্যই ভাগফলটা কি হবে? একের চেয়ে বেশি। তাহলে এটার ইলাস্টিসিটি অফ প্রাইস হচ্ছে এককের চেয়ে বেশি। তাহলে এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা আমরা পাইলাম। এবার আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে এককের চেয়ে কম স্থিতিস্থাপকতা। এককের চেয়ে কম, এককের চেয়ে কম স্থিতিস্থাপকতা, এককের চেয়ে কম স্থিতিস্থাপকতা। এটার ইলাস্টিসিটি অফ প্রাইস হবে লেস দেন 1, এককের চেয়ে কম স্থিতিস্থাপকতা। এটা হচ্ছে এই যে দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন হয়। তবে দামের পরিবর্তনের চেয়ে যদি চাহিদার পরিবর্তন কম হয় তাহলে সেটাকে বলা হয় এককের চেয়ে কম স্থিতিস্থাপকতা। অর্থাৎ দামের পরিবর্তন কি হবে? বেশি হবে, চাহিদার পরিবর্তন কম হবে।
যদি দামের পরিবর্তনের চেয়ে চাহিদার পরিবর্তন কম হয় তাহলে সেটাকে বলা হয় এককের চেয়ে কম স্থিতিস্থাপক। তাহলে এটার চিত্রটা হচ্ছে এরকম। এটা হচ্ছে চাহিদা আর এটা হচ্ছে দাম। তো এটা হচ্ছে চাহিদা রেখাটা একটু ফ্ল্যাট হবে, বেশি খারাপ হবে। এই ডিডি হচ্ছে একটা নিম্নগামী চাহিদা। এটা হচ্ছে P1, এটা হচ্ছে Q1। একটা বিন্দুর নাম দিলাম এই বিন্দু, দাম কমে হইলো P2, চাহিদার পরিমাণ বৃদ্ধি হইলো Q2, এই বিন্দুটার নাম দিলাম B2। তাহলে এটার যে ইলাস্টিসিটি অফ প্রাইস হবে সেটা হবে লেস দেন 1, এটা হচ্ছে কম। অর্থাৎ চিত্রে হচ্ছে ডিডি হচ্ছে কি নিম্নগামী চাহিদা রেখা। দাম যখন OP1 তখন চাহিদার পরিমাণ হচ্ছে OQ1। দাম কমে OP2 হলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে OQ2 হয়, যা বি বিন্দু দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কতটুকু দাম কমছে এখানে? P1 থেকে P2। ফলশ্রুতিতে চাহিদা বাড়ছে, কতটুকু বাড়ছে? P1 থেকে Q2। তাহলে এখানে ডেল P হচ্ছে P1 P2 আর ডেল Q হচ্ছে Q1 Q2। অর্থাৎ দামের পরিবর্তন হয়েছে P1 থেকে P2 আর চাহিদার পরিবর্তন হয়েছে Q1 থেকে Q2। তাহলে এখানে দামের পরিবর্তন বেশি হয়েছে, চাহিদার পরিবর্তন কম হয়েছে। তার মানে কি দাঁড়াচ্ছে যে এখানে ডেল P is greater than ডেল Q। অর্থাৎ দামের পরিবর্তন বেশি, চাহিদার পরিবর্তন কম। সংজ্ঞাটাও তাই ছিল। সংজ্ঞাটা কি ছিল? যে দাম যে হারে পরিবর্তিত হয়, চাহিদা যদি তার চেয়ে কম হারে পরিবর্তিত হয়, তাহলে সেটাকে বলা হয় এককের চেয়ে কম স্থিতিস্থাপক। তাহলে এখানে দামের পরিবর্তন বেশি হয়েছে, চাহিদার পরিবর্তন কম হয়েছে, যার জন্য ইলাস্টিসিটি অফ প্রাইস হচ্ছে লেস দেন 1। কারণ সূত্রটা কিরকম ছিল আমাদের? সূত্রটা ছিল এই যে এটা প্রথম হচ্ছে এই ইলাস্টিসিটি অফ প্রাইস এর সূত্রটা ছিল যে ডেল কিউ বাই ডেল পি ইনটু পি বাই কিউ। তাহলে এখানে ডেল কিউটা কি কম, ডেল পিটা বেশি। এই যে এখানে ডেল কিউটা কম, মানে কি চাহিদার পরিবর্তন কম আর দামের পরিবর্তন বেশি। তাহলে ছোট সংখ্যাকে যদি বড় সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে তার রেজাল্টটা কি আসবে? অবশ্যই একের চেয়ে কম। অর্থাৎ যে কোনো ছোট সংখ্যাকে যদি বড় সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাহলে তার মানটা অবশ্যই কি হবে? একের চেয়ে কম হবে। এটা গাণিতিক ব্যাখ্যা আছে। তাহলে এর ইলাস্টিসিটি অফ প্রাইস হচ্ছে লেস দেন 1। অর্থাৎ দামের পরিবর্তন বেশি হয়েছে, চাহিদার পরিবর্তন কম হয়েছে। এজন্য এটাকে বলা হয় এককের চেয়ে কম স্থিতিস্থাপক। আরো দুটো স্থিতিস্থাপকতা আমাদের আছে। একটা হচ্ছে শূন্য স্থিতিস্থাপকতা। শূন্য স্থিতিস্থাপকতা সেটা আমরা একটু ব্যাখ্যা করি। শূন্য স্থিতিস্থাপকতা। শূন্য স্থিতিস্থাপকতা এটাকে আমরা আবার বলতে পারি সম্পূর্ণ অস্থিতিস্থাপক। সম্পূর্ণ অস্থিতিস্থাপক। অস্থিতিস্থাপকতা এটাকে সম্পূর্ণ অস্থিতিস্থাপকতা বলা হয়। শূন্য স্থিতিস্থাপকতাটা কোনটা? শূন্য স্থিতিস্থাপকতাটা হচ্ছে যে দামের পরিবর্তন হলেও যদি চাহিদার কোনো পরিবর্তন না হয় তাহলে সেটাকে বলি আমরা শূন্য স্থিতিস্থাপকতা। যে দামের পরিবর্তন হলেও চাহিদার যদি কোনো রূপ পরিবর্তন না হয় বা হলেও খুব সামান্য পরিবর্তন হয় সেটাকে বলি আমরা সম্পূর্ণ অস্থিতিস্থাপকতা বা শূন্য স্থিতিস্থাপকতা। বাস্তবে যদি আমরা উদাহরণ দেই যে আমাদের নিত্য প্রয়োজনীয় যে সকল দ্রব্য আছে যেমন চাল, ডাল, তেল, লবণ, এগুলো দামের পরিবর্তন হলে চাহিদার কিন্তু খুব একটা পরিবর্তন হয় না, হলেও খুব সামান্য পরিবর্তন হয়। যেমন চাল, ডাল, তেল, লবণ এগুলোর দাম যখন বেড়ে যায় তখন যে চাহিদা থাকে আর দাম কমে গেলেও কিন্তু চাহিদা ঠিক একই রকম থাকে, পরিবর্তন হলেও খুব সামান্য পরিবর্তন হয়ে থাকে। এই জন্য এগুলোর স্থিতিস্থাপকতা হচ্ছে শূন্য বা সম্পূর্ণ অস্থিতিস্থাপক, যেগুলোর কোনো পরিবর্তন হয় না। কারণ চাউল যদি 40 টাকা কেজি হয়, মানুষ যে পরিমাণে খায়, চাউল যদি দাম কমে 10 টাকা কেজি হয় তাহলে কিন্তু তার চেয়ে বেশি খায় না। আবার একইভাবে দাম যদি বেড়ে যায় তাহলে সেই পরিমাণ খাওয়াটা কমানো যায় না। একইভাবে লবণ যদি 10 টাকা কেজি হয় তাহলে মানুষ যে পরিমাণে খাবে যদি কমে 2 টাকা কেজি হয় তাহলে কিন্তু বেশি খাওয়া যাবে না। অথবা লবণ যদি 100 টাকা কেজি হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু কম খাওয়া যাবে না। এই জন্য এই সকল দ্রব্যের চাহিদাগুলো হচ্ছে সম্পূর্ণ অস্থিতিস্থাপক। অর্থাৎ দামের পরিবর্তন হলেও চাহিদার তেমন কোনো পরিবর্তন হয় না বা হলেও খুব সামান্য পরিবর্তন হতে পারে। এটার চিত্রটা হচ্ছে এরকম। এটা হচ্ছে চাহিদা আর এটা হচ্ছে প্রাইস।
দাম। এটা একটা হবে এরকম সরাসরি উলম্ব একটা কার্ভ। এই এটা হচ্ছে একটা ডিমান্ড কার্ভ মানে চাহিদা রেখা। এটা একটা দাম দিলাম Q1, এটা একটা চাহিদা দিলাম Q1, বিন্দুটার নাম দিলাম এই বিন্দু। এটার একটা বিন্দু দিলাম, এটা P2, আর একটা বিন্দুর নাম দিলাম। তাহলে চিত্রে হচ্ছে DD হচ্ছে একটি উলম্ব চাহিদা রেখা। দাম যখন OP1 তখন চাহিদার পরিমাণ হচ্ছে OQ1। দাম কমে OP2 হলে চাহিদার কিন্তু কোনো পরিবর্তন হয় না, তো চাহিদার পরিবর্তন শূন্য। তাহলে এখানে দামের পরিবর্তন হলেও চাহিদার কোনো রূপ পরিবর্তন হয় না, যার জন্য এটা ইলাস্টিসিটি অফ প্রাইস হবে 0। তাহলে এখানে ডেল P সমান কি? ডেল P সমান হচ্ছে P1 P2 আর ডেল Q সমান কি? 0। অর্থাৎ OQ1 থেকে যদি OQ1 বিয়োগ করি তাহলে চাহিদার কোনো পরিবর্তন এখানে হয় না। অর্থাৎ দাম যখন OP1 ছিল তখন চাহিদা যা ছিল, দাম কমে যখন OP2 হয়েছে তখনও সেই চাহিদার পরিমাণ OQ1 আছে। অর্থাৎ এর দামের পরিবর্তন হলেও চাহিদার কোনো রূপ পরিবর্তন হয় না, যার জন্য চাহিদার পরিবর্তনটা কি? শূন্য। তাহলে সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল আমাদের এরকম, ইলাস্টিসিটি অফ প্রাইস সমান ডেল Q বাই ডেল P ইনটু P বাই Q। তাহলে এখন যদি আমরা এখানে মানটা বসাই, ডেল Q এর মান কত? 0, আর ডেল P এর একটা মান আছে পজিটিভ, হ্যাঁ, সেটা হচ্ছে যে P1 থেকে P2, আর এটা তো 0। তাহলে উপরের মান যদি 0 হয়, 0 কে যদি আমরা কিছু দ্বারা ভাগ করি, 0 কে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে তার মান কি হবে? 0। তাহলে এটা গাণিতিক প্রমাণ আছে, যার জন্য এটা ইলাস্টিসিটি অফ প্রাইস হচ্ছে 0। তাহলে এটা আমরা যদি বাস্তবধর্মী কোনো উদাহরণ দিতে চাই তাহলে সেটাকে বলি আমরা নিত্য প্রয়োজনীয় যে সকল দ্রব্য আছে সে সকল দ্রব্যের চাহিদাটা হচ্ছে সম্পূর্ণ অস্থিতিস্থাপক। অর্থাৎ দামের পরিবর্তন হলেও চাহিদার কোনো পরিবর্তন হবে না, যেমন চাল, ডাল, তেল, লবণ ইত্যাদি। এখানে আমাদের আরেকটা দ্রব্য আছে, সেটাকে বলি আমরা সম্পূর্ণ স্থিতিস্থাপক দ্রব্য। অর্থাৎ দামের কোনরূপ পরিবর্তন ছাড়াই যদি চাহিদার ব্যাপক পরিবর্তন হয় সেটাকে বলি আমরা সম্পূর্ণ স্থিতিস্থাপক দ্রব্য বা অসীম স্থিতিস্থাপক। এটাকে বলা হয় অসীম স্থিতিস্থাপক। অসীম স্থিতিস্থাপক বা এটাকে বলে সম্পূর্ণ স্থিতিস্থাপক। এটাকে আমরা সম্পূর্ণ স্থিতিস্থাপকতাও বলতে পারি। তো এটার স্থিতিস্থাপকতার সংজ্ঞাটা হচ্ছে যে দামের কোনরূপ পরিবর্তন ছাড়াই যদি চাহিদার ব্যাপক পরিবর্তন হয় তাহলে সেটাকে বলি আমরা অসীম স্থিতিস্থাপকতা বা সম্পূর্ণ স্থিতিস্থাপকতা। অর্থাৎ এখানে দামের কোনো পরিবর্তন হবে না, দামের পরিবর্তন ছাড়াই চাহিদার পরিবর্তন হতে পারে। তাহলে যে সকল দ্রব্যগুলোর দামের পরিবর্তন ছাড়াই চাহিদার ব্যাপক পরিবর্তন হবে সেগুলোকে বলি আমরা অসীম স্থিতিস্থাপকতা বা সম্পূর্ণ স্থিতিস্থাপকতা। এগুলো আমরা কোন দ্রব্যগুলোকে বলতে পারি? বিলাসজাত দ্রব্য যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু এই অনেক সময় কি হয় যে দামের পরিবর্তন ছাড়াই চাহিদার কিছু পরিবর্তন হয়ে থাকে। সেটা যদি অনেক সময় দেখা যায় যে মডেল যখন চেঞ্জ হয় তখন মানুষ কি করে যে দাম একই থাকা সত্ত্বেও নতুনটা কেনার প্রতি আগ্রহ থাকে। এই জন্য এটাকে বলি আমরা সম্পূর্ণ স্থিতিস্থাপকতা ও অসীম স্থিতিস্থাপকতা। এটার সংজ্ঞাটা হচ্ছে চিত্রটা হচ্ছে এরকম, এটা হচ্ছে চাহিদা আর এটা হচ্ছে প্রাইস অর্থাৎ দাম। এটার চাহিদা রেখাটা হচ্ছে সরাসরি এরকম, এটা হচ্ছে ডিমান্ড কার্ভ, এর একটা দাম দিলাম Q1, এটা হচ্ছে Q1, এটা হচ্ছে Q2, এই বিন্দুটার নাম দিলাম A বিন্দু, এই বিন্দুটার নাম দিলাম P বিন্দু। তাহলে চিত্রে DD হচ্ছে একটি সমান্তরাল চাহিদা রেখা বা আনুভূমিক চাহিদা রেখা। এটার দাম যখন OP1 তখন চাহিদা হচ্ছে OQ1। এবার দাম যা ছিল তাই আছে, চাহিদার কিন্তু পরিবর্তন হয়ে গেছে। দাম যা ছিল তাই আছে, চাহিদার পরিবর্তন হয়ে গেছে। ফলে কি হয়েছে, এখানে দামের কোনো পরিবর্তন হয় না কিন্তু চাহিদার কিন্তু ব্যাপক পরিবর্তন হয়েছে। এই জন্য ইলাস্টিসিটি অফ প্রাইস হবে অসীম। এটাকে আমরা আসলে মূলত বিলাসজাত দ্রব্যের উদাহরণ না দিয়ে এটাকে আমরা বলতে পারি যে সিজনাল কিছু দ্রব্য আছে যেগুলোর ক্ষেত্রে দামের পরিবর্তন ছাড়াই চাহিদার ব্যাপক পরিবর্তন হয়ে থাকে। যেমন আমরা যদি পানীয় জলের কথা বলি, যেমন ড্রিঙ্কস এর কথা যদি বলি বা আইসক্রিমের কথা যদি বলি, একটা আইসক্রিম বা সেটা চকবার হতে পারে, অন্য যে কোনো আইসক্রিম হতে পারে, এখন যে দাম আছে গ্রীষ্মকালেও সেম দামই থাকে, কিন্তু গ্রীষ্মকালে চাহিদাটা কিন্তু কি হয়, ব্যাপক পরিবর্তন হয়ে যায়, ব্যাপক বেড়ে যায়। অর্থাৎ দাম একই থাকার সত্ত্বেও গ্রীষ্মকালে তার চাহিদাটা অনেক গুণ বেড়ে যাচ্ছে। আবার শীতকাল যখন আসে দাম যা আছে ঠিক তাই আছে, চাহিদা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, অর্থাৎ চাহিদাটা অনেক কমে যাচ্ছে।
অর্থাৎ দামের কোনো পরিবর্তন ছাড়াই চাহিদার এই ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হচ্ছে, যার জন্য এটার ইলাস্টিসিটি অফ প্রাইস হচ্ছে অসীম, ইনফিনিটি। এটাকে বলা হয় সম্পূর্ণ স্থিতিস্থাপক দ্রব্য। তাহলে এখানে যদি আমরা গাণিতিকভাবে দেখাই, তাহলে এখানে ডেল পি হচ্ছে কি 0, কারণ এখানে দামের কোনো রূপ পরিবর্তন হয় নাই, কোনো রূপ পরিবর্তন হয় নাই মানে শূন্য। আর চাহিদার পরিবর্তন হচ্ছে কতটুকু, ডেল কিউ সমান Q1 Q2, চাহিদার পরিবর্তন হচ্ছে Q1 থেকে Q2, এটুকু হচ্ছে চাহিদার পরিবর্তন। আর এখানে দামের পরিবর্তনটা হচ্ছে 0। তাহলে সূত্রটা কি ছিল, সূত্রটা ছিল এরকম, ইলাস্টিসিটি অফ প্রাইস সমান ডেল কিউ বাই ডেল পি ইনটু পি বাই কিউ। ইলাস্টিসিটি অফ প্রাইস সমান এখানে ডেল কিউ কত, ডেল কিউর একটা মান আছে, যে কোনো একটা পজিটিভ মান, আর ডেল পি এর মান হচ্ছে 0 ইনটু পি বাই কিউ। এখানে যে কোনো একটা মান ধরে দিলাম, আমরা 5 টাইপ ধরি। তাহলে আমরা জানি যে 0 দ্বারা কোনো কিছু যদি ভাগ করা হয় তাহলে তার মান হয় ইনফিনিটি, অর্থাৎ অসীম। অর্থাৎ 0 দ্বারা যদি কোনো কিছুকে ভাগ করা হয় তাহলে তার মান হয় কি ইনফিনিটি, অর্থাৎ অজানা, তার মানটা আমরা জানি না। এই জন্য এটাকে বলা হয় সম্পূর্ণ স্থিতিস্থাপক দ্রব্য বা অসীম স্থিতিস্থাপক। তাহলে এগুলো কোন সকল দ্রব্যের ক্ষেত্রে হতে পারে, সেগুলো হচ্ছে যেমন যদি আমরা বলি যে গ্রীষ্মকালে যেরকম কি বলে আইসক্রিম বা পানীয় জলের চাহিদা বেড়ে যায়, শীতকালে ঠিক গরম কাপড়ের চাহিদাটা বেড়ে যায়। দাম একই থাকা সত্ত্বেও সিজনের যখন ভেরিয়েশন হয় তখন তার চাহিদা ব্যাপক পরিবর্তন হয়। অথবা একটা দ্রব্য যখন স্থান পরিবর্তন করে এক জায়গা থেকে আরেক জায়গাতে, তখন সেই ক্ষেত্রে সেই দ্রব্যের চাহিদাটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। যেমন কৃষক যখন তার জমিতে সবজি উৎপাদন করে, তখন জমিতে যখন থাকে তখন এক ধরনের চাহিদা থাকে, এটা যখন মার্কেটে নিয়ে আসে, গ্রামের বাজারে নিয়ে যায়, এক ধরনের চাহিদা সৃষ্টি হয়, যখন শহরের বাজারে নিয়ে যায় আরেক ধরনের চাহিদা সৃষ্টি হয়, যখন আরো কোনো বড় মার্কেটে নিয়ে যাওয়া হয় তখন চাহিদাটা তার আরো নতুন করে সৃষ্টি হয়। তাহলে এই সকল দ্রব্যের চাহিদাকে বলি আমরা অসীম স্থিতিস্থাপকতা। এই হচ্ছে মোটামুটি আমাদের স্থিতিস্থাপকতা সম্পর্কে বিভিন্ন ধারণা। আমরা নেক্সট এই যোগানের কিছু স্থিতিস্থাপকতা আছে, সেই বিষয়গুলো আলোচনা করব। তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় কোনো চিত্রতে বা কোনো সংজ্ঞায়, তাহলে কমেন্টে লিখে রাখো, আগামী ক্লাসে আমরা সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই থাকুক, তোমরা ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, এবং নিয়মিত যে অনলাইন ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো রেগুলার করো, এবং বাসায় যে বই খুলে বিষয়গুলো একটু দেখো, একটু মেমোরাইজ করার চেষ্টা করো, যাতে তোমাদের উপকারে আসে। এবং কোনো ত্রুটি বিচ্যুতি হলে যদি থাকে, বুঝতে সমস্যা হয়, তাহলে কমেন্টে জানাও, নেক্সট ক্লাসে আমরা সেই বিষয়টা আবার পুনরায় আলোচনা করবো। তো আজকে এই পর্যন্তই থাকবে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।